আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের আজকে হচ্ছে লেকচার নাম্বার 16। এই লেকচারটা হচ্ছে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব বলছিলাম। এটা হচ্ছে আমাদের স্ট্রিটম্যানের বইয়ের চ্যাপ্টার 4, এবং স্ট্রিটম্যানের বইয়ের চ্যাপ্টার 1 তার মানে হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার, তারপরে চ্যাপ্টার 2 হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, তারপর চ্যাপ্টার 3 ছিল সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম, আর এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাক্সেস কেরিয়ার। এই চারটা চ্যাপ্টার মিলে হচ্ছে আমাদের ফাইনালের জন্য পার্ট এ এর সিলেবাস। তার মানে এই চ্যাপ্টারটা যখন ইনশাল্লাহ শেষ হবে, আজকে হচ্ছে আমাদের লেকচার 16, নেক্সট উইকে লেকচার 20 পর্যন্ত আমাদের ইনশাল্লাহ চ্যাপ্টার 4 শেষ হয়ে যাবে। তাহলে আমরা মিড ব্রেকে যাওয়ার সময় বলতে পারবো যে আমাদের টোটাল সিলেবাসের হাফ সিলেবাস কমপ্লিট। আর মিড ব্রেক থেকে আসার পরে আমাদের আরো 15টা লেকচার হবে, টোটাল 35টা লেকচার হবে। ঠিক আছে। আর তোমাদের নেক্সট কুইজের সিলেবাস হবে লেকচার নাম্বার 11 থেকে লেকচার নাম্বার 20 পর্যন্ত, এবং নেক্সট কুইজটা হবে মিড ব্রেকের 1 সপ্তাহ, তারপরে আরো 1 সপ্তাহ থাকবে তারপরের উইকে। কথা বুঝছো? তাহলে আমরা লেকচার 20 শেষ করবো ধরো আগামী বৃহস্পতিবার, কালকে না, আগামী বৃহস্পতিবার। এরপরে 2 সপ্তাহ সময় থাকবে, তারপরে 11 থেকে 20 এই সিলেবাসের উপর তোমাদের আরেকটা এমসিকিউ টাইপের কুইজ 2 পরীক্ষাটা হবে। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা যেটা হচ্ছে চ্যাপ্টার 4, এটা হচ্ছে অ্যাক্সেস কেরিয়ার রিলেটেড। অ্যাক্সেস কেরিয়ার রিলেটেড এতদিন পর্যন্ত আমরা যা কিছু শিখছিলাম সেখানে ছিল হচ্ছে N0, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইলেকট্রন কনসেন্ট্রেশন, অথবা ছিল P0, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম হোল কনসেন্ট্রেশন। এবং আমরা এই দুইটার মধ্যে একটা রিলেশন জানি, সেটা হচ্ছে মাস অ্যাকশন ল, যেটাকে আমরা বলতেছি N0P0 = Ni²। এটা আমাদের জানা আছে। এবং এই N0P0 রিলেটেড অনেকগুলো এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকা আমরা শিখছি, বিভিন্ন কন্ডিশনে এগুলো আমরা আঁকতে পারি। এখন এই চ্যাপ্টারে আমাদের আর N0P0 বলা যাবে না, আমাদেরকে বলতে হবে ইলেকট্রন কনসেন্ট্রেশনটা হচ্ছে N, আর হোলের কনসেন্ট্রেশনটা হচ্ছে P। এই N এর মধ্যে দুইটা আলাদা টার্ম আছে। N এর মধ্যে আছে হচ্ছে N0 প্লাস হচ্ছে ডেল্টা N, এটা একটা টার্ম। আবার P এর মধ্যে আছে P0 প্লাস ডেল্টা P, এটা একটা টার্ম। তো এখানে লক্ষ্য করো N0P0 কিন্তু রিপিট হচ্ছে, আর হচ্ছে নতুন করে কিছু একটা অ্যাড হয়েছে। তাহলে নতুন যে অংশটা অ্যাড হয়েছে এইটাই হচ্ছে এক্সেস ইলেকট্রন অথবা এক্সেস হোল। তাইলে এই এক্সেস ইলেকট্রন আর এক্সেস হোল যদি না থাকে, ধরো এই ভ্যালুটা যদি 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায়, তাইলে আবার কিন্তু আমরা সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ফেরত চলে আসব। আর যদি এক্সেস ইলেকট্রন বা এক্সেস হোল থাকে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটা হচ্ছে এমন একটা কনসেন্ট্রেশন যেখানে ইকুইলিব্রিয়াম প্লাস এক্সেস দুইটাই আছে। ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারে তোমরা যখনই ইকুয়েশন লিখবা, তোমাদেরকে কিন্তু N আর P এইভাবে লিখতে হবে, তোমরা কিন্তু N0P0 লিখবা না। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাক্সেস কেরিয়ার চ্যাপ্টারে আমাদেরকে 3টা ডিরাইভেশন শিখতে হবে, 3টা ডিরাইভেশন আমাদেরকে শিখতে হবে। এবং এই চ্যাপ্টার থেকে আমাদের সেমিস্টার ফাইনালে 1.5 পোর্শন কোশ্চেন দেওয়া হয়। তো ধরো যে চ্যাপ্টার 3 থেকে দেওয়া হচ্ছে অলমোস্ট 2, আর চ্যাপ্টার 4 থেকে দেওয়া হচ্ছে 1.5 পোর্শন। আর বাকি যে হাফ পোর্শন রয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমরা ক্রিস্টাল স্ট্রাকচার এবং কোয়ান্টাম মেকানিক্স থেকে নিব। তাহলে ম্যাক্সিমাম আমাদের চ্যাপ্টার 3 এবং 4 থেকে আমাদের পার্ট এর সিলেবাসটা ডিপেন্ড করে। এই জন্য চ্যাপ্টার 3 এবং 4 যদি কেউ খুব ভালো মতো প্রিপারেশন নেয়, তাহলে তার মোটামুটি মানে 35 মার্কের প্রিপারেশন নেওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো? এই চ্যাপ্টারে আমরা শিখবো হচ্ছে এতদিন আমাদের যে কনসেপ্ট গুলা ছিল, যে কেরিয়ার গুলা কিভাবে কাজ করে এবং তারা কিভাবে মুভমেন্ট গুলা করে, সেগুলাকে আমরা আরেকটু ডিটেলসে অ্যানালাইসিস করব। তারপর এইখানে আমাদের কেরিয়ার জেনারেশনের জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি শিখতে হবে। যেমন এর আগে আমরা দেখছি কেরিয়ার জেনারেট করতে গেলে টেম্পারেচার চেঞ্জ করলে কিছু পরিমাণ কেরিয়ার পাওয়া যায়, আবার ডোপিং এর সাহায্যে এক্সেস কেরিয়ার পাওয়া যায়। এগুলো হচ্ছে কমন কনসেপ্ট। আর এই চ্যাপ্টারে আমরা শিখবো এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করার মাধ্যমে কিভাবে এক্সেস কেরিয়ার তৈরি করতে হয়। এক্সেস কেরিয়ার মানে ডেল এন অথবা ডেল পিটাকে কিভাবে আমরা তৈরি করতে পারবো। আগে এদেরকে তৈরি করা শিখতে হবে আমাদের, তারপর এদেরকে দিয়ে কিভাবে কাজ করব সেটা শিখতে হবে। আচ্ছা, তাহলে ক্রিয়েটিং কেরিয়ার্স ভায়া লাইট, যেমন আমরা একটা অপটিক্যাল এনার্জি যদি প্রোভাইড করি, তাহলে ওই এনার্জিটা আমাদের সিস্টেমের মধ্যে কিছু পরিমাণ ইলেকট্রন অথবা হোল এক্সেস হিসেবে জেনারেট করে দিবে। তাহলে এই এনার্জিটা যদি আমরা সরাই ফেলি, তাহলে কিন্তু আবার এগুলা চলে যাবে। তাহলে যতক্ষণ আমাদের এক্সটার্নাল এনার্জি কাজ করবে ততক্ষণ এক্সেস কেরিয়ারও থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে কেরিয়ার মুভমেন্ট। এর আগে আমরা হচ্ছে ড্রিফটের সাহায্যে কেরিয়ার মুভমেন্ট করা শিখছিলাম। সেখানে আমরা দেখছি আমরা যদি একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে ওই ভোল্টেজের কারণে সেমিকন্ডাক্টরটা একটা ইলেকট্রিক ফিল্ড পায়। এবং ওই ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে সেমিকন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রন বা হোলগুলা থাকে, তারা হচ্ছে ইলেকট্রন যেদিকে মুভ করে, হোল তার বিপরীত দিকে মুভ করা শুরু করে। এবং ইলেকট্রনের মুভমেন্টের বিপরীত দিকে কারেন্ট ফ্লো করা শুরু করে।
আর হোলের মুভমেন্টের দিকে একই দিকে কারেন্ট ফ্লো করা শুরু করে। তার মানে আলটিমেটলি কারেন্টটা হচ্ছে দুইটার জন্য একই ডিরেকশনে কাজ করা শুরু করে। তাহলে এইখান থেকে হচ্ছে আমরা কারেন্ট ফ্লোটা পাইছিলাম ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। এখন আমরা এই চ্যাপ্টারে নতুন একটা কনসেপ্ট দ্বারা করাবো, যেটার নাম হচ্ছে ডিফিউশন। ড্রিফট তো আছেই, এটা তো আমরা আগে থেকে জানি, আর নতুন করে একটা কনসেপ্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশনের সাহায্যে ক্যারিয়ার গুলো মুভমেন্ট করে কিভাবে? ধরো তুমি এরকম দুইটা সেমিকন্ডাক্টরকে পাশাপাশি রাখো, একটা হচ্ছে ধরো এন আর একটা হচ্ছে ধরো পি। তাহলে যেহেতু এন এর মধ্যে ইলেকট্রন বেশি, এদিক থেকে এদিকে ইলেকট্রন যাওয়া শুরু করবে। যেহেতু পি এর মধ্যে হোল বেশি, এদিক থেকে এদিকে হোল আসা শুরু করবে। এবং একটা সময় এরা সাম্য অবস্থায় পৌঁছায় যাবে। তখন কি হবে? তখন দেখা যাবে এখানকার ইলেকট্রন সমান সমান আছে, এখানকার হোল সমান সমান আছে। যতক্ষণ পর্যন্ত এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন না আসবে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন এবং হোলের ট্রান্সফার চলতে থাকবে। তাহলে এই প্রসেসটার নাম হচ্ছে ডিফিউশন। এই প্রসেসটাকে চালু রাখার জন্য আমাকে কোনো ইলেকট্রিক ফিল্ড বা কোনো ভোল্টেজ এগুলো অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। শুধু যদি আমি দুইটা সেমিকন্ডাক্টর নেই, যে দুইটা সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন এবং হোলের নাম্বারের পার্থক্য আছে, এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি তাহলে এখানে কম, আবার এখানে হোলের সংখ্যা বেশি তাহলে এখানে কম, এই ধরনের সিচুয়েশনে ইলেকট্রন বা হোল দুই দিকেই মুভ করতে পারে, এবং এটার নাম হচ্ছে ডিফিউশন। তাহলে ডিফিউশনের কারণে যদি ইলেকট্রন আর হোল মুভ করে, তাহলে তুমি এইখানেও একটা কারেন্ট পাবা না, ডিফিউশন কারেন্ট। ইয়েস স্যার। আচ্ছা, তুমি এর আগে পাইছিলে হচ্ছে ড্রিফট কারেন্ট, এখন পাইছো হচ্ছে ডিফিউশন কারেন্ট। তাহলে এই দুইটা কারেন্ট কম্পোনেন্টকে যদি তুমি যোগ করো, ধরো জে টোটাল যদি লিখো, তাহলে জে টোটাল ইজ ইকুয়াল টু কি হবে? জে ড্রিফট প্লাস জে ডিফিউশন। এই দুই ধরনের কারেন্ট যোগ করলে আমি টোটাল কারেন্টটা পাবো। এটা আমরা আজকের ক্লাসে করবো না, এটা আমরা কালকে ক্লাসে এই ডিফিউশন কারেন্টটা প্রুফ করবো এবং টোটাল কারেন্টটা বের করবো। আচ্ছা, তারপরে হচ্ছে রিকম্বিনেশন। রিকম্বিনেশনটা তোমাদের বারবার রিপিট হবে এই চ্যাপ্টারে, বিশেষ করে এটা বারবার রিপিট হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবা? ধরো যে আমি এখানে একটু ছোট করে আঁকি। ধরো এই কন্ডাকশন ব্যান্ডে আমি যদি ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রনকে এনার্জি দিয়ে নিয়ে আসতে পারি, তাইলে এই প্রসেসটার নাম হচ্ছে জেনারেশন। জেনারেশন মানে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রনকে, মানে হচ্ছে নিচের এনার্জি লেভেল থেকে একটা ইলেকট্রনকে উপরের এনার্জি লেভেলে নিয়ে আসা, এটার নাম হচ্ছে জেনারেশন। অথবা এটার আরো একটা নাম আছে, এটাকে বলা হয় ইএইচপি জেনারেশন। ইএইচপি কেন? কারণ এই যে এখানে একটা ইলেকট্রন জমা হইলো, এখানে একটা হোল জমা হইলো, তাহলে ইলেকট্রন হোল পেয়ার পাওয়া গেল, এটার নাম হচ্ছে জেনারেশন। তাহলে রিকম্বিনেশন মানে হচ্ছে যে ইলেকট্রনটাকে তুমি এখানে আনছিলা এনার্জি দিয়ে, এখন যদি সেই এনার্জিটা সরে যায়, এনার্জিটা আর নাই, তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রনটা আবার এই নিচের লেভেলে ফেরত চলে আসবে। এই ঘটনাটার নাম হচ্ছে রিকম্বিনেশন। এই ঘটনাটার নাম হচ্ছে রিকম্বিনেশন। তাহলে জেনারেশন মানে কি? নিচের দিক থেকে উপরের দিকে যাওয়া। এটা সহজভাবে মনে রাখার জন্য যে জেনারেশন মানে হচ্ছে উপরের দিকে যাওয়া, আর রিকম্বিনেশন মানে হচ্ছে আবার তার পূর্বের অবস্থায় ফেরত আসা। তাইলে বলতো একটা সিস্টেমে যদি একটা ইএইচপি জেনারেশন হয়, তাইলে কয়টা ইএইচপি রিকম্বিনেশন হবে বলতো? একটাই। একটাই, ভেরি গুড। তার মানে জেনারেশন রিকম্বিনেশন রেট অলওয়েজ কি হবে? সমান সমান হবে। এই জন্য আমরা লিখি জিআই বা রেট অফ জেনারেশন ইজ ইকুয়াল টু আর আই বা রেট অফ রিকম্বিনেশন। এই দুইটা ঘটনা মানে একই সাথে ঘটে। জেনারেশন হইলে সেখানে রিকম্বিনেশন হবে। 100টা জেনারেশন মানে 100টা রিকম্বিনেশন। কিন্তু জেনারেশন হইতে কতটুকু সময় লাগবে বা রিকম্বিনেশন হইতে কতটুকু সময় লাগবে, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, টাইমটাকে কন্ট্রোল করতে পারবো। বাট যতগুলা জেনারেশন ততগুলাই রিকম্বিনেশন হবে। আচ্ছা, তারপরে এই লেকচারটা দেখবা একটু লেন্দি, এখানে প্রচুর বইয়ের মানে ইনফরমেশন তুলে দেওয়া আছে, কারণ যেহেতু আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতেছি, বিগিনার লেভেলে আমাদের অনেক ইনফরমেশন জানতে হয়। বাট এগুলো তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তোমরা অবসর সময় এইগুলো একটু রিডিং করে নিও একবার, এমসিকিউ এর জন্য কাজে আসতে পারে। আর যেই যেই স্লাইড গুলো বেশি জরুরি সেগুলো নিয়ে আমি আলোচনা করব, আমি বলে দিব কোনগুলো বেশি জরুরি। তো এখানে তুমি স্লাইড গুলো দেখে বিরক্ত হয়ে না আর কি, একবার অন্তত রিডিংটা পড়ো। তাহলে এখানে দেখো, আমরা যদি ঝটপট দেখি যে অ্যাক্সেস ক্যারিয়ারটা কিভাবে আসবে। সেমিকন্ডাক্টর ডিভাইস গুলাকে কাজ করানোর জন্য আমাদের চার্জ ক্যারিয়ারকে তৈরি করতে হবে, এবং এই চার্জ গুলাকে তৈরি করতে হবে N0 P0 যে ভ্যালুটা আছে তার চেয়েও বেশি অ্যাক্সেস ক্যারিয়ার হিসেবে তৈরি করতে হবে, যেটা থার্মাল ইকুইলিব্রিয়াম ভ্যালুর চেয়ে বেশি হইতে হবে। থার্মাল ইকুইলিব্রিয়াম ভ্যালু বলতে আমরা N0 P0 টা বুঝতেছি, তার চেয়ে বেশি পরিমাণ চার্জ আমাকে তৈরি করতে হবে, যেটা যেই চার্জের নাম হচ্ছে অ্যাক্সেস ক্যারিয়ার। আচ্ছা, এই তৈরি করার জন্য অনেকগুলো পদ্ধতি থাকতে পারে, সরি, যেমন অপটিক্যাল এক্সাইটেশন একটা পদ্ধতি। আমি একটা লাইট পালস দিলাম, ওই লাইট পালস থেকে এনার্জি অ্যাবজর্ব হয়ে আমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা কাজ করা শুরু করবে। অথবা ইলেকট্রন বোম্বার্ডমেন্টের মাধ্যমে হইতে পারে। আমি ইলেকট্রন বোম্বার্ডমেন্ট মানে কি, হাই এনার্জি ইলেকট্রনকে একটার সাথে যদি একটা সংঘর্ষ করাই, তাহলে সেইখান থেকে আমার কিছু এক্সট্রা চার্জ বের হয়ে আসবে।
কিন্তু এই পদ্ধতিটা খুবই রিস্কি, এই জন্য এই পদ্ধতিটা আমরা হচ্ছে সেমিকন্ডাক্টরে ব্যবহার করতে চাই না, এটা আমরা বাদ দিই। আর আরেকটা পদ্ধতি হচ্ছে যেটা আমাদের কাছে সবচেয়ে পরিচিত, সেটা হচ্ছে একটা পিএন জাংশনকে যদি আমি ফরওয়ার্ড বায়াস করি, ধরো এটা পি এটা এন, এটাকে যদি আমি ফরওয়ার্ড বায়াস করি তাহলে সেখানে এক্সেস চার্জ তৈরি হয়, তাই না? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এক্সেস চার্জ তৈরি হয় বলেই তো তুমি ফরওয়ার্ড বায়াসে এক্সপোনেনশিয়াল কারেন্ট যে বেড়ে যায় সেটা দেখতে পারো। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হবে, এই এক্সেস চার্জটা আবার নাই হয়ে যাবে, তখন তুমি আর কোনো কারেন্ট পাবা না। তাহলে ফরওয়ার্ড বায়াস দিতেছো পিএন জাংশনে, এক্সেস ক্যারিয়ার তৈরি হবে। রিভার্স বায়াস দিতেছো, পিএন জাংশন থেকে এক্সেস ক্যারিয়ারটা রিমুভ হয়ে যাবে। এই যে কথাটা, এটা আমরা চ্যাপ্টার 5-এ এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের সাহায্যে এবং ইকুয়েশনের সাহায্যে প্রুফ করব যে ফরওয়ার্ড বায়াসে চার্জ বাড়ে, রিভার্স বায়াসে চার্জ কমে। এটা মনে রাখো, এটা আমরা চ্যাপ্টার 5-এ একদম ইকুয়েশন এবং এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের সাহায্যে এটা প্রমাণ করব। আচ্ছা, তারপরে যেইভাবেই অ্যাক্সেস ক্যারিয়ারটা আমরা তৈরি করি না কেন, এই অ্যাক্সেস ক্যারিয়ারের সাহায্যে আমরা আমাদের সেমিকন্ডাক্টরের যে কন্ডাকশন প্রসেস আছে, কন্ডাকশন বলতে এখানে কারেন্ট কন্ডাকশনকে বোঝানো হচ্ছে, সেইটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের কারেন্ট কন্ডাকশন প্রসেসটাকে আমরা কন্ট্রোল করার জন্যই অ্যাক্সেস ক্যারিয়ারটা জেনারেট করতেছি। আচ্ছা, তারপর এই চ্যাপ্টারে আমরা হচ্ছে অ্যাক্সেস ক্যারিয়ারটা জেনারেট করব বাই অপটিক্যাল অ্যাবজর্পশন মেথড, মানে অপটিক্যাল এক্সাইটেশন প্রোভাইড করার সাহায্যে। এবং সেইখান থেকে আমরা হচ্ছে ফটোলুমিনিসেন্ট এবং ফটো কন্ডাক্টিভিটি নামে দুইটা কনসেপ্ট দ্বারা করাবো। ফটোলুমিনিসেন্ট কিভাবে হবে এবং ফটো কন্ডাক্টিভিটি কিভাবে হবে সেটা আমরা একটু পরে একটা স্লাইডে দেখব। আচ্ছা, তারপরে হচ্ছে ইলেকট্রন হোল পেয়ার রিকম্বিনেশন হইতে হবে। যখনই আমরা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করব সেখানে রিকম্বিনেশনও হইতে হবে, এবং জেনারেশনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি পায়, রিকম্বিনেশনের মাধ্যমে এদের সংখ্যা কমে যায়। আর আরেকটা ইফেক্ট এখানে আমাদের চিন্তা করতে হবে, যেটার নাম হচ্ছে ক্যারিয়ার ট্র্যাপিং। এটা আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের সাহায্যে এক্সপ্লেন করব। আচ্ছা, তারপরে আমরা দেখতে পারবো যে এখানে দুই ধরনের প্রসেস ইনভলভ কারেন্ট পাওয়ার জন্য। একটা হচ্ছে ডিফিউশন, ডিফিউশনের সাহায্যে আমরা একটা কারেন্ট পাবো যেখানে ক্যারিয়ার গ্রেডিয়েন্ট বা ক্যারিয়ারের ভ্যালুগুলোর মধ্যে কম বেশি থাকে। আর আরেকটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে আমরা ক্যারিয়ারটাকে ড্রিফট ঘটাইতে পারি। তাহলে ড্রিফট কারেন্ট এবং ডিফিউশন কারেন্ট দুইটাকে যোগ করলে আমরা টোটাল কারেন্টটা বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখানে প্রথমে যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখানো আছে, এটা হচ্ছে অপটিক্যাল এক্সাইটেশন দেওয়ার কারণে কিভাবে একটা ইএইচপি জেনারেট হয় এবং রিকম্বিনেশন হয় তার একটা এক্সাম্পল। এবং এখানে যে এক্সাম্পলটা দেখানো আছে এটা হচ্ছে ডাইরেক্ট জেনারেশন অথবা রিকম্বিনেশন, এটা হচ্ছে ডাইরেক্ট জেনারেশন রিকম্বিনেশন প্রসেস। তো এখানে খেয়াল করে, এখানে তিনটা স্টেপে কাজটা হবে, এই যে এ বি এবং সি। আর আরেকটা হচ্ছে এখানে যে সেমিকন্ডাক্টরটা আছে এর মধ্যে ইসি থাকবে, ইভি থাকবে, এগুলো আমরা জানি। এবং এই দুটার মধ্যে গ্যাপ হিসেবে থাকবে ইজি, এগুলো কিন্তু আমরা জানি। তাহলে লক্ষ্য করো, প্রথমে আমি একটা অপটিক্যাল পালস এখানে দিলাম, এই পালসের এনার্জি হচ্ছে এইচ নিউ। এইচ নিউটার ইউনিট হচ্ছে ইভি, ইলেকট্রন ভোল্ট ইউনিট। এইচ কে তুমি নিউ দিয়ে মাল্টিপ্লাই করলে এটা প্লাঙ্কস কনস্ট্যান্ট, নিউটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি। এই দুটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিটটা পাবো। এবং লক্ষ্য করো যে এই এনার্জিটা যদি ইজি এর চেয়ে কম হয়, লক্ষ্য করো এটা যদি ইজি এর চেয়ে কম হয় তাহলে কি সে এখান থেকে ইলেকট্রনকে এক্সাইট করে এখানে আনতে পারবে? বলো তো। পারবে না। তাইলে এই 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 পালসটা সরাসরি এইভাবে ট্রাভেল করে চলে যাবে না? যদি এনার্জির চেয়ে কম হয় তাহলে এটা সরাসরি ট্রাভেল করে চলে যাবে, তাই না? জি স্যার। মানে এইভাবে করে সে এইভাবে স্ট্রেট চলে যাবে। আর যদি এই এনার্জিটা ইজি এর চেয়ে বেশি হয় তখন সে এইখানকার ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন গুলা আছে এই ইলেকট্রন গুলাকে কিছুটা এনার্জি প্রোভাইড করবে। এবং আমরা জানি ইলেকট্রন এনার্জি পেলে কি করবে, সে লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটের দিকে চলে যাবে। তাহলে এই যে দেখো ইলেকট্রনটা আস্তে আস্তে এখানে চলে আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বলতো এই ইলেকট্রনটা তো এসে এইখানেও থেমে যাইতে পারতো, সে এইখানে না থেমে এই পর্যন্ত কেন আসছে বলতো? কারণ এনার্জি গ্যাপের চেয়ে বেশি যে রাইট রাইট রাইট, গুড এনার্জিটা গুড। দিচ্ছে। এইখানে আমি যে এনার্জিটা দিচ্ছি এটা কিন্তু এনার্জি গ্যাপের চেয়ে বেশি। আমি যদি সমান সমান দিতাম তাহলে কিন্তু ইলেকট্রন এখানে এসে থেমে যেত। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন এই ইলেকট্রনটা এক্সাইটেড অবস্থায় আছে, তাই না? তার মধ্যে কিছু এক্সট্রা এনার্জি চলে আসছে। এখন দেখো এই এক্সট্রা এনার্জিটাকে সেই স্ক্যাটারিং এর মাধ্যমে আস্তে আস্তে লুজ করবে। তার মধ্যে যে এক্সেস এনার্জিটা ছিল এই এনার্জিটাকে সে স্ক্যাটারিং এর মাধ্যমে লুজ করা শুরু করবে। স্ক্যাটারিং মানে কি? স্ক্যাটারিং মানে হচ্ছে সে কন্ডাকশন ব্যান্ডের গায়ে ধাক্কাধাক্কি শুরু করে দিবে এবং আস্তে আস্তে তার এনার্জিটা কমে যাবে। কমে গেলে সে এমন একটা পয়েন্টে চলে আসবে যেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট পয়েন্ট, তাই না? এটা কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট পয়েন্ট না? জি স্যার। আর এইটা এইটা ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট পয়েন্ট না? জি স্যার। আমরা আমরা এর আগে চ্যাপ্টার 3-তে যখন ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টরের ডেফিনেশন নিয়ে আলোচনা করছিলাম, ওইখানে বলছিলাম যে এই একটা মেটেরিয়ালের ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ডের নিচের পয়েন্ট থেকে ভ্যালেন্স ব্যান্ডের উপরের পয়েন্টে ট্রাভেল করে তাইলে সেটা ডাইরেক্ট, এরকম বলছিলাম না?
যে এইভাবে যদি ট্রাভেল করে, জি স্যার। আর যদি সে ধরো এইভাবে ট্রাভেল করতে না পেরে এইভাবে গিয়ে এইভাবে ট্রাভেল করে, তখন সেটার নাম কি হবে? ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট। তাহলে এখানে কোন ঘটনাটা ঘটছে বলো তো? ইনডাইরেক্ট। না, ইনডাইরেক্ট কেন Direct. হবে? আরেকবার দেখে বলো, এটা ইনডাইরেক্ট না তো? ডিরেক্ট জি স্যার, ডিরেক্ট ডিরেক্ট। এটা ডিরেক্ট মেটেরিয়ালের ক্ষেত্রে ঘটছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এইখানে বলো তো এ ঘটনাটা কি জেনারেশন না রিকম্বিনেশন? তো জেনারেশন জেনারেশন। জেনারেশন। আর সি কি? রিকম্বিনেশন। আর বি তে সে কি করতেছে? স্ক্যাটারিং। স্ক্যাটারিং করে তার এক্সেস এনার্জিটাকে সে লুজ করে দিতেছে। কারণ কখনো কিন্তু রিকম্বিনেশন এখান থেকে হবে না বা এইখান থেকে হবে না। রিকম্বিনেশন হইতে হলে তোমাকে কোন ঘর থেকে রিকম্বিনেশন করতে হবে বলো? কোন পয়েন্ট থেকে? ইসি লেভেল ইসি লোয়েস্ট ইসি পয়েন্ট। থেকে। ভেরি গুড। ইসি এর লোয়েস্ট পয়েন্ট থেকে ইভি এর হাইয়েস্ট Highest পয়েন্ট। point. হাইয়েস্ট পয়েন্ট, এটা সবসময় মনে রাখবা। রিকম্বিনেশন ঘটানোর জন্য তোমাকে অবশ্যই ইসির লোয়েস্ট পয়েন্টে আসতে হবে, সেইখান থেকে ইভির হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাইতে হবে, তাহলে রিকম্বিনেশন হবে। তাহলে এই 4.1 এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা ডাইরেক্ট রিকম্বিনেশনের এক্সাম্পল, ডাইরেক্ট রিকম্বিনেশনের একটা এক্সাম্পল। এরপরে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, জেনারেল ইনফরমেশন, এগুলো একটু পরে নিলা। যে এক্সেস ক্যারিয়ার আসলে সেটা কন্ডাক্টিভিটিটাকে চেঞ্জ করে দিতে পারে। তারপর যদি ফোটনের এনার্জি, যেই সাপ্লাইটা আমরা করতেছিলাম, এই যে সাপ্লাইটা দিচ্ছিলাম, এটা যদি ইজি এর চেয়ে কম হয়, সেই ক্ষেত্রে মেটেরিয়ালটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, এবং সেই ক্ষেত্রে কোনো এক্সেস আর তৈরি হবে না। এবং সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট মেটেরিয়াল। ট্রান্সপারেন্ট কেন? কারণ এটার মধ্য দিয়ে এই ফোটনটা এইভাবে ট্রাভেল করে চলে যাবে। আচ্ছা, তারপরে দেখো, যদি তোমার এই ব্যান্ড গ্যাপ গুলা, তুমি যে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটা নিবা, তার ব্যান্ড গ্যাপের ভ্যালুর উপর আউটপুটের যে লাইট পালস, এটা কিন্তু ডিপেন্ড করে। কারণ আমরা জানি কি, যখনই এরকম ভাবে ইলেকট্রন নেমে আসে, তখন সে একটা এনার্জি রিলিজ করে না লাইট পালস হিসেবে? চ্যাপ্টার 3 তে আমরা পড়ছিলাম। জি স্যার। ডিরেক্ট মেটেরিয়ালের ক্ষেত্রে লাইট পালস, আর ইনডিরেক্টের ক্ষেত্রে কি ছিল বলো তো? মনে Heat. আছে? হিট। ভেরি গুড। তাহলে ইনডিরেক্টের ক্ষেত্রে হিট, ডিরেক্টের ক্ষেত্রে লাইট। তাহলে এইখানে যে লাইট পালসটা দিবে, এই লাইট পালসটা যদি 2 ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি হয়, এই রেঞ্জের বেশি হয়, তাহলে আমরা রেড পার্ট পাবো। লাইট পালসটা হবে আরইডি। আর যদি এটা 3 ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এন্টায়ার ভিজিবল স্পেকট্রাম পাবো। এন্টায়ার ভিজিবল স্পেকট্রাম মানে হচ্ছে আমাদের বেসিক যে কালার গুলো আমরা দেখতে পারি সেগুলো, এন্টায়ার ভিজিবল স্পেকট্রাম। তাহলে এইটা ডিপেন্ড করতেছে কিসের উপর? তুমি এইখানে যে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটা নিবা, এই সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের যে একটা নির্দিষ্ট ব্যান্ড গ্যাপ থাকবে, তার উপর বেস করে আমি আউটপুটের যে লাইট, এটা কি রেড হবে, ইয়েলো হবে, গ্রিন হবে, সেটাকে কন্ট্রোল করতে পারবো। তাহলে আমার যদি গ্রিন প্রয়োজন হয়, তাহলে আমি এমন একটা সেমিকন্ডাক্টর নিব যেটার ইজি ভ্যালুটা গ্রিন এলইডি আউটপুট হিসেবে দেওয়ার জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে? তাহলে ইজিটাকে তুমি কন্ট্রোল করে বা ইজিটাকে তোমার ক্যালকুলেট করে বের করে দেন তোমার ওই আউটপুটটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আচ্ছা, এটা গেল। এরপরে দেখো, আমরা যখন এই ইলেকট্রন হোল পেয়ারকে জেনারেট করলাম, তারপরে এগুলাকে আবার রিকম্বাইন করলাম, তখন আমরা লাইটটাকে আউটপুট হিসেবে পাইলাম, এবং এটা ডাইরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, লাইট পালস এমিশন। তারপরে হচ্ছে এই ঘটনাটাকে অন্য আরেকটা নাম দেওয়া যায়, যেটার নাম হচ্ছে লুমিনিসেন্ট মেথড। যেহেতু লাইট পাওয়া যাচ্ছে, লুমেন মানে লাইট, তাহলে এখান থেকে এই ঘটনাটার নাম হবে কি? লাইট এমিশন মানেই হচ্ছে লুমিনিসেন্ট। লাইট এমিশন মানেই হচ্ছে লুমিনিসেন্ট। এখন এই লুমিনিসেন্টটা আবার 3টা ডিফারেন্ট এক্সাইটেশন মেকানিজমের সাহায্যে কাজ করতে পারে, লুমিনিসেন্টটা। এবং 3টা ডিফারেন্ট এক্সাইটেশন মেথডের মধ্যে একটা হচ্ছে অপটিক্যাল এনার্জির সাথে রিলেটেড, একটা হচ্ছে ইলেকট্রনের যে সংঘর্ষ সেটার সাথে রিলেটেড, আর আরেকটা হচ্ছে আমরা যে ইন্ট্রোডাকশন অফ কারেন্ট বা ফরওয়ার্ড বায়াস বলতেছিলাম সেটার সাথে রিলেটেড। তাহলে 3টা ডিফারেন্ট নাম চলে আসবে। লক্ষ্য করো, যদি আমরা অপটিক্যাল এক্সাইটেশন দিয়ে কাজ করি, তাহলে ফোটনের সাহায্যে কাজ করতেছি, তার মানে এটার নাম হবে ফটোলুমিনেসেন্ট। তখন এটার নাম হবে ফটোলুমিনেসেন্ট। তিনোটারই আউটপুট কিন্তু লাইট, তিনোটারই আউটপুট লাইট, কিন্তু কিভাবে এনার্জিটা দিচ্ছি এই লাইটটাকে পাওয়ার জন্য, ইনপুটের হিসাবে 3 রকম আর কি। ইনপুটটা কিভাবে দিচ্ছি এর হিসাবে আউটপুট ফিক্সড, আউটপুট হচ্ছে লাইট, কিন্তু ইনপুট হচ্ছে ডিফারেন্ট। এবং ইনপুট 3 রকম ভাবে ডিফারেন্ট হইতে পারে। একটা হইতে পারে অপটিক্যাল এক্সাইটেশন, একটা হইতে পারে হাই এনার্জি ইলেকট্রন বোম্বার্ডমেন্ট, তাহলে ক্যাথোডোলুমিনেসেন্ট বলা হচ্ছে সেটাকে। এটা হচ্ছে ডেঞ্জারাস, এটাকে আমরা ইউজ করি না, কারণ এটাকে কন্ট্রোল করা ডিফিকাল্ট। আর আরেকটা হচ্ছে কি? ইন্ট্রোডাকশন অফ কারেন্ট। তাহলে ইন্ট্রোডাকশন অফ কারেন্ট মানে কি? ফরওয়ার্ড বায়াস। যখনই তুমি ফরওয়ার্ড বায়াস করতেছো, কারেন্ট ইন্ট্রোডিউস করতেছো, তখন তোমার সেই স্যাম্পলটা এই হিসাবে কাজ করা শুরু করবে। তাহলে এটার নাম হচ্ছে ইলেকট্রোলুমিনেসেন্ট। তাহলে এই মেথডটা আমরা চ্যাপ্টার 5 এ ডিটেইলস শিখবো, এটাকে আমরা বাদ দিব। আর এই মেথডটা আমরা চ্যাপ্টার 4 এ ডিটেইলসে শিখে ফেলবো, ফটোলুমিনেসেন্ট মেথড যেটা। আচ্ছা, নেক্সট হচ্ছে এই স্লাইডটা জরুরি, এটা তোমরা একটু মনে রাখতে হবে। এক্সাইটেশন মেকানিজম অনুযায়ী এটাকে আমরা কয় ভাবে ভাগ করতে পারি? লুমিনেসেন্টটা 3 ভাবে ভাগ করা যায়। এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষায় ছোট প্রশ্ন হিসেবে আসে। আচ্ছা, তাহলে ফটোলুমিনেসেন্ট তুমি বুঝতে পারছো। ফটোলুমিনেসেন্টের ক্ষেত্রে তোমার আউটপুট হচ্ছে লাইট,
তারপর এটা ডিরেক্ট এক্সাইটেশন এবং রিকম্বিনেশন হবে। তারপরে হচ্ছে এখানে ব্যান্ড গ্যাপ লাইট ইজ গিভেন অফ, তারপরে রিকম্বিনেশন অফ ইএইচপি যে রেটে হবে, জেনারেশন যে রেটে হয়েছিল সেটার সাথে সেম সেম। এই যে দেখো কথাটা এখানে সেম রেট অফ জেনারেশন এন্ড রিকম্বিনেশন। তারপর ডিরেক্ট রিকম্বিনেশন যদি ঘটে তাহলে এটা একটা ফাস্টার প্রসেস, কারণ এখানে তো কোনো বাধা প্রাপ্ত হয় নাই সে। লক্ষ্য করো এইখানে তার এই ট্রান্সফারটা হওয়ার জন্য, ইলেকট্রনটা রিকম্বাইন করার জন্য কোনো বাধা নাই, কোথাও কোনো বাধা নাই, তার মানে ডিরেক্ট রিকম্বিনেশন ইজ এ ফার্স্ট প্রসেস। এরপর এটার লাইফ টাইমটা হচ্ছে কত, 10⁻⁻8 সেকেন্ড, মানে খুবই ক্ষুদ্র সময়। একটা কেরিয়ার কতটুকু সময় পর্যন্ত রিকম্বিনেশন না করে থাকে সেটা হচ্ছে লাইফ টাইম। রিকম্বিনেশন হয়ে গেলে কিন্তু কেরিয়ারটা ধ্বংস হয়ে যায়। তাহলে যতক্ষণ পর্যন্ত রিকম্বিনেশন না করে সে সার্ভাইভ করতে পারে সেটার নাম হচ্ছে তার কেরিয়ার লাইফ টাইম বা মিন লাইফ টাইম। তাহলে লক্ষ্য করো ডাইরেক্ট রিকম্বিনেশনের ক্ষেত্রে মিন লাইফ টাইমটা অনেক অনেক কম। তাহলে ইনডাইরেক্ট রিকম্বিনেশনের ক্ষেত্রে ওইটা হবে একটা স্লো প্রসেস, আমরা দেখবো একটু পর, এবং সেই ক্ষেত্রে এই লাইফ টাইমটা কিছুটা বাড়বে। আচ্ছা, লাইফ টাইম কম হইলে ভালো না বেশি হইলে ভালো বলো তো? একটা এক্সেস ক্যারিয়ারের লাইফ টাইম এটা কি কম হইলে ভালো হবে না বেশি হইলে ভালো হবে? কম হইলে। চিন্তা করে বলো। তুমি এক্সেস স্যার ক্যারিয়ারটা বেশি হইলে স্যার। বেশি হইলে, যুক্তিটা কি বলো তো, কেন বেশি হইলে ভালো হবে? তুমি স্যার এক্সেস, হ্যাঁ হ্যাঁ ট্রাই করো। স্যার লাইফ টাইম বেশি মানে তো ওই জিনিসটা আমাকে মানে কারেন্ট কন্ডাকশন বেশি, তাই না? জি স্যার। গুড। আমরা এক্সেস ক্যারিয়ার কেন তৈরি করতেছিলাম? প্রথম দিকে আমরা বলছি যে কারেন্টের কন্ডাকশনটাকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে এক্সেস ক্যারিয়ারের ভ্যালু যদি বেশি থাকে বা এক্সেস ক্যারিয়ারের লাইফ টাইম যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আমাদের কারেন্ট কন্ডাকশনটাও বেশি সময় ধরে হবে। আর যদি লাইফ টাইম কম হয় তাহলে কারেন্ট কন্ডাকশনও কম হবে। এই জন্য আমরা ডাইরেক্ট রিকম্বিনেশন অ্যাপ্লাই না করে আমরা ইনডাইরেক্ট রিকম্বিনেশনটা অ্যাপ্লাই করি ইচ্ছাকৃতভাবে, যাতে আমাদের ক্যারিয়ারের ডেনসিটিটা বেশি সময় দূরে থাকে এবং কারেন্টটাও আমরা বেশি সময় নিয়ে পাই। আচ্ছা, তারপরে দেখো কেরিয়ার ধ্বংস হওয়ার বিষয়টা কি, মানে যে কেরিয়ার তো ইলেকট্রন, ইলেকট্রন কিভাবে ধ্বংস হয় এখানে? ধ্বংস হওয়া মানে হচ্ছে তুমি এইখান থেকে একটা ইলেকট্রনকে উপরে তুলছিলা, ঠিক আছে, তাইলে একটা ইএইচপি জেনারেট হয়েছিল। আবার যখন সেই ইলেকট্রনটাকে তুমি ফেরত নিয়ে আসছো তখন উপরে কি আর কোনো ইলেকট্রন আছে? না। নাই, ওইটাকেই বলতেছি আর কি। যদিও কথাটা এইভাবে বলা ঠিক না, মানে যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত চলে আসছে আর কি। এক্সেস হিসাবে যে ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে গেছিল সেইটা আর নাই। তাহলে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা বাড়লে কন্ডাক্টিভিটি বাড়তো, সেই বাড়তি কন্ডাক্টিভিটিটা এখন আর থাকবে না। এখন 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 বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা আগাই। স্যার জি স্যার এই যে স্যার এখানে বললেন যে স্যার ডিউরেশনটা বেশি হলে স্যার মানে সুবিধা, জি তো এখানে স্যার ইলেকট্রন মানে আমার নাম্বারটা বেশি হলে স্যার বেশিক্ষণ পাওয়ার কথা না নাকি? হ্যাঁ হ্যাঁ সেটাই হবে। হ্যাঁ, যত নাম্বার বেশি তত রিকম্বিনেশন হইতে সময় বেশি লাগবে, তত বেশিক্ষণ সময় আমি তাকে পাবো। হ্যাঁ, কথাটা ঠিক। আচ্ছা, তাহলে লক্ষ্য করো এই ঘটনাটাকে, এই যে ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করলাম এটাকে আবার অন্য আরেকটা নামও দেওয়া যায়। মানে এগুলো বিভিন্ন টার্মিনোলজি আর কি, এগুলা দেখবা পড়তে পড়তে এক সময় দেখবা বিরক্ত লাগতেছে, কিন্তু জাস্ট একবার হইলেও রিডিং করো। এটার আরেকটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে ফ্লোরোসিন। যদি ম্যাটেরিয়ালটা ফার্স্ট প্রসেসে কাজ করে তাহলে সেই ম্যাটেরিয়ালটার নাম হবে ফ্লোরোসিন। আর আরেকটা আছে স্লো প্রসেস, হ্যাঁ এই যে এখানে স্লো প্রসেসটার নাম হবে ফসফরসিন বা হচ্ছে ফ্লোরোসিন। এগুলো তোমাদের টু দা পয়েন্ট মেমোরাইজ করার কোনো দরকার নাই, এগুলো জাস্ট একটু দেখে নিন একবার। তাহলে স্লো প্রসেসের ক্ষেত্রে লক্ষ্য করো এমিশনটা কয়েক সেকেন্ড ধরে বা কয়েক মিনিট ধরে চলতে পারে, এবং সেই ক্ষেত্রে রিকম্বিনেশনটা হবে একটা স্লো প্রসেস। কিভাবে হবে সেটা তো আর এই রকম ডায়াগ্রাম ফলো করবে না, তাই না? এরকম ডায়াগ্রাম কিন্তু তখন আর সে ফলো করবে না, ডায়াগ্রামের মধ্যে আমাকে চেঞ্জ নিয়ে আসতে হবে যাতে প্রসেসটা স্লোলি কাজ করে। আর স্লো প্রসেসের নাম হচ্ছে এটা। তাহলে স্লো প্রসেসের মধ্যে আমরা হচ্ছে একটা ডিফেক্ট লেভেল ইন্ট্রোডিউস করব, এবং এই ডিফেক্ট লেভেলের মধ্যে আমাদের ইলেকট্রন বা হোলটা ট্র্যাপ করে থাকবে কিছুক্ষণ। তাহলে ছবিতে চলে যাই আমরা, এইসব জিনিস ছবি থেকে এক্সপ্লেন করা সহজ। লক্ষ্য করো আগে আমরা যে প্রসেসটা দেখছিলাম ওইখানে স্টেপ কয়টা ছিল বলতো? তিনটা। তিনটা। আর এখন কয়টা? পাঁচটা স্যার। পাঁচটা, দুইটা স্টেপ বেড়ে গেছে। লক্ষ্য করো এ বি আর ই আগের মতোই, এ বি আর ই আগের মতোই, দুইটা স্টেপ বাড়ছে, সি আর ডি এই দুইটা স্টেপ বেড়ে গেছে। এখন দেখো কেন এটা বাড়ছে। আমরা এখন যে মেথডটা অ্যাপ্লাই করতেছি এই মেথডটা হচ্ছে একটা ট্র্যাপিং এর সাহায্যে আমরা রিকম্বিনেশনটা হইতে বাধা দিয়ে সময় বাড়ায় দিচ্ছি। এই চার্জের যে লাইফ টাইম সেটাকে আমরা বাড়ায় দিতেছি। কিভাবে দেখো, আমরা প্রথমে H⁻₁ এনার্জিটা সাপ্লাই দিলাম, অপটিক্যাল এনার্জি। তাহলে আমার এখান থেকে ইলেকট্রনকে এক্সাইটেশন করে সে এই জায়গায় নিয়ে আসলো, এটা আগের মতোই। তারপর সেটা স্ক্যাটারিং এর মাধ্যমে এনার্জি লুজ করলে এই পয়েন্টে আসলো, এইটুকু সেম।
কিন্তু এই পয়েন্টে আসার পরে সে যে রিকম্বাইন করবে, রিকম্বাইন করার জন্য সে এখানে একটা এক্সট্রা এনার্জি সেন্টার পেয়ে গেছে। লক্ষ্য করো, এই এক্সট্রা এনার্জি সেন্টারে এখন কিছু আছে? না স্যার। শুরুতে কিছু নাই, কিছু না থাকা মানে সেখানে কি আছে বলো? স্যার হোল। হোল আছে। তাহলে ইলেকট্রন এখন এইখানে এসে একটা বসার জায়গা পেয়ে গেল না? জি স্যার। আচ্ছা, তাহলে ইলেকট্রনটা এখানে এসে ট্র্যাপ হয়ে গেল। এই ট্র্যাপিংটা অনির্দিষ্ট কাল পর্যন্ত থাকবে, জিনিসটা আবার এমন না। এটাকে আমরা কিছু সময় পরে এইখানে যে ইলেকট্রনটা এখানে চলে আসছে, এই ইলেকট্রনটাকে একটু টেম্পারেচার চেঞ্জ করে হালকা করে তাকে থার্মালি একটা এক্সাইটেশন দিব, হালকা করে একটা এক্সাইটেশন দিব। তাইলে এই ইলেকট্রনটা আবার কোথায় পৌঁছা যাবে বলতো? জিতে স্যার, কন্ডাকশন ব্যান্ডে। কন্ডাকশন ব্যান্ডের কোন পয়েন্টে? শুরুর পয়েন্টে। মানে লোয়ার পয়েন্টে। লোয়ার পয়েন্ট। লোয়েস্ট পয়েন্টে। আর আমরা জানি রিকম্বিনেশনের সংজ্ঞা কি? কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট পয়েন্ট থেকে তোমাকে কোথায় আসতে হবে? ভ্যালেন্স ব্যান্ডে হাইস্ট। ভ্যালেন্স ব্যান্ডের হাইস্ট পয়েন্টে আসতে হবে। তাহলে এখন তুমি এই প্রসেসে এটাকে এখান থেকে এই যে এখানে রিকম্বাইন করতে পারছো, কিন্তু মাঝখানে যে কিছু সময় তুমি গেইন করছো, এই সময়টাই তোমাকে পুরো প্রসেসটাকে স্লো বানাই দিল। এই পুরো প্রসেসটাকে তখন স্লো বানাই দিল, এবং এতে করে যেহেতু ইলেকট্রনটাকে তুমি ক্যাপচার করে রাখতে পারছো, তার মানে একটু বেশি সময় ধরে তুমি কন্ডাকশনটাকে মেনটেন করতে পারছো। তাহলে লক্ষ্য করো, আমাদের এ নাম্বার প্রসেসে আমরা যে এনার্জিটা দিচ্ছি সেটা ছিল H-1, আর আউটপুট হিসেবে যেটা রিলিজ হচ্ছে সেটার নাম হচ্ছে H-2। এখন বেশি কে? স্যার H-1। অবশ্যই H-1 বেশি। H-1 যদি কম হইতো H-2 এর তুলনায়, তাহলে কি ইলেকট্রন এক্সাইট হইতো? না স্যার, ইলেকট্রন এক্সাইট হইতো না। তাহলে H-2 তুমি যে আউটপুটটা পাচ্ছ, এটাও তো একটা লাইট পালস হিসেবে পাচ্ছ, তাই না? এটা একটা লাইট জি, স্যার। পালস হিসেবে পাচ্ছ। তাহলে তুমি H-1 কতটুকু দিবা, সেটার সাহায্যে H-2 টাকে কন্ট্রোল করে এইখানকার আউটপুটের যে নেচার সেটাকে কন্ট্রোল করতে পারবো না? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা তোমাদেরকে অপটো ইলেকট্রনিক্স কোর্সে আরো ডিটেলসে শিখাবে। তখন অ্যাটলিস্ট তোমরা যাতে এই ছবিগুলা দেখে বলে দিতে পারো স্যারকে যে না, এই ছবিগুলা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আমরা আগে দেখছি। ওখানে দেখবা এরকম এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম তোমাদেরকে আবার শিখানো হবে। এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের থেকে কোনো মূর্তি নাই, এবং সেইখানে তোমাকে বলে দিবে, তোমাকে ডিজাইন করা শিখাইতে হবে, তোমাকে এলইডি লেজার এগুলো ডিজাইন করা শিখাইতে হবে, যাতে করে তুমি বুঝতে পারো কি ইনপুট দিবা, কতক্ষণ ধরে ট্র্যাপ করে রাখবা, এবং আউটপুটে কত ইলেকট্রন ভোল্ট পাবা, সেই ইলেকট্রন ভোল্ট অনুযায়ী কোন ওয়েভলেন্থের লাইট পালস তুমি আউটপুটে পাবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো এই পুরো প্রসেসটার মধ্যে একটা জিনিস হচ্ছে আনকমন, সেটা হচ্ছে স্যার এই সি থেকে ডি আর ইটি লেভেল। একটু বলবেন? সি থেকে ডি। আচ্ছা, সি তে এই ইলেকট্রনটা যখন ট্র্যাপ অবস্থায় রয়ে গেছে, তখন কোনো এক সময় তো তাকে আমার রিকম্বাইন করতে হবে। এটাকে আমি এখানে সারাক্ষণের জন্য রাখতে পারবো না। তাহলে এই সি থেকে আবার রিকম্বাইন করতে পারবে কি বলতো? সি থেকে কি রিকম্বিনেশন করা যাবে? না স্যার। যাবে না, কারণ তাকে আমার কিসের দিতে হবে? কন্ডাকশন ব্যান্ডের এই লোয়েস্ট পয়েন্টে তুলতে হবে। তাহলে এইখান থেকে এখানে উঠানোর জন্য আমরা হালকা করে একটা থার্মাল এনার্জি তাকে প্রোভাইড করব। থার্মাল এনার্জি মানে হচ্ছে টেম্পারেচার, বুঝছো? এখানে একটু টেম্পারেচার মানে বাড়াই দিলাম ধরো, তাহলে এই ইলেকট্রনটা একটু থার্মালি এনার্জাইজড হইলো, হয়ে সে এই পয়েন্টে চলে আসলো। আসার পরে তাকে আমি রিকম্বিনেশন করতে পারবো, কারণ এই পয়েন্ট থেকে সরাসরি সে চাইলে রিকম্বিনেশন করতে পারবে। কিন্তু এই সি পয়েন্ট থেকে রিকম্বিনেশন করলে সেটা হবে না, এটাকে আমার ডি পয়েন্টে নিয়ে তারপরে রিকম্বিনেশনটা করতে হবে। আচ্ছা, এখন এইখানে একটা প্রশ্ন তোমরা করো নাই, সেটা হচ্ছে ইটি লেভেলটা কেন এইখানেই হইতে হবে? এটা তো আরো নিচেও থাকতে পারে, বা এটা আরো উপরেও থাকতে পারে। এটা হচ্ছে টোটালি ডিজাইনিং পারপাসে, তুমি কিভাবে ডিজাইন করবা, ইটিটাকে কোন জায়গায় রাখবা সেটা তোমার ব্যাপার। তুমি যদি চাও তুমি ইলেকট্রনকে বেশি সময় ধরে ট্র্যাপ করবা, লক্ষ্য করো, তুমি যদি মনে করো তুমি ইলেকট্রনটাকে বেশি সময় ধরে ট্র্যাপ করবা, হ্যাঁ, তাহলে কি তুমি ইটিটাকে আরো উপরে রাখবা নাকি আরো নিচে রাখবা বলো তো? স্যার নিচে। নিচে, ভেরি গুড। কারণ তুমি যখন ইটিটাকে এই লেভেলে রাখবা, খেয়াল করো, এই লেভেল থেকে ইলেকট্রনটাকে রিএক্সাইট করে এখানে নিতে তোমার সময় বেশি লাগবে। কিন্তু তুমি যদি ইটি লেভেলটাকে এইখানে রাখো, তাহলে কিন্তু হালকা এক্সাইটেশন দিলেই ইলেকট্রন আবার এখানে চলে যাবে। তাহলে এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করবা। এই পুরো প্রসেস সম্বন্ধে তোমাদেরকে আরো ডিটেলসে পড়াবে অপটো ইলেকট্রনিক্স কোর্সে। আচ্ছা, স্যার তারপর ইটি লেভেলটা কিভাবে তৈরি করি? ওই যে বললাম ডিফেক্ট লেভেল, এটাকে তোমরা পারপাসফুলি এই ইমপিউরিটি অ্যাড করে করে এটা করতে পারো। এক্সেস ইমপিউরিটি যদি আমরা অ্যাড করি, ধরো এরকম ছিল না যে ইডি লেভেল তৈরি হয় ডোনার অ্যাপ্লাই করার কারণে, বা জি, স্যার। ইএ লেভেল অ্যাপ্লাই মানে অ্যাকসেপ্টর অ্যাপ্লাই করলে ইএ তৈরি হয়, ওইরকম আমি যদি পারপাসফুলি কিছু ধরো ইলেকট্রন দিয়ে রাখলাম বা কিছু হোল দিয়ে রাখলাম, তাহলে এরকম একটা এনার্জি ট্র্যাপিং লেভেল তৈরি হইতে পারে। কিন্তু সেটা কোন পজিশনে তৈরি হবে
বা এটা কি কন্ডাকশন ব্যান্ডের কাছে রাখবা নাকি ভ্যালেন্স ব্যান্ডের কাছে রাখবা, এটা হচ্ছে তোমার ডিজাইন পারপাসের উপর ডিপেন্ড করে। এটা এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখানো হয়েছে, এই ফিগারটা কিন্তু একটা জাস্ট হাইপোথেটিক্যাল এক্সাম্পল, নট নেসেসারি যে মানে ট্র্যাপ লেভেল এখানেই হইতে হবে সবসময়, তা কিন্তু না। এটা জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে এটা এরকম ভাবে হইতে পারে। আচ্ছা, এটা নিয়ে স্যার এটা যেহেতু ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে, তাহলে কি এটা সবসময় ইএ হবে না, মানে না, ইএ বলা যাবে unity? না, ইএ বলা যাবে না, কারণ ইএটা কিন্তু ট্র্যাপের জন্য তৈরি হয় নাই, ইএটা তো ডোপিং এর কারণে তৈরি হয়েছে। জি স্যার। আর এটা তৈরি করছি আমি নিজে ইচ্ছাকৃতভাবে এই প্রসেসটাকে স্লো করে দেওয়ার জন্য। তাহলে এইটার যে পারপাস আর এইটার যে পারপাস, দুইটার পারপাস কিন্তু ভিন্ন। কিন্তু দুইটাই স্যার ডোপিং করা হয় কাজ না। কাজ করতেছে এক হিসাবে কাজ করতেছে একই কনসেপ্টের আলোকে, কিন্তু পারপাসটা ভিন্ন। এইটার পারপাস কিন্তু প্রসেস স্লো করা না, খেয়াল করে দেখো। ইএ লেভেল বা ইডি লেভেল দিয়ে কিন্তু আমরা কন্ডাকশনকে বরং আরো হেল্প করি, তাই না? কারণ ইডিতে যখন ইলেকট্রন থাকে তখন এই ইলেকট্রনটা খুব তাড়াতাড়ি মুভ করলে আমার কন্ডাকশনে বরং হেল্প হয়। কিন্তু এইখানে আমি চাচ্ছি সেই প্রসেসটাকে স্লো করে দিতে, এই কারেন্ট কন্ডাকশন প্রসেসটাকে ইলেকট্রনকে ট্র্যাপ করে রেখে ওই প্রসেসটাকে স্লো করার জন্য। তাহলে সেই ক্ষেত্রে এইটার যে পারপাস আর এইখানকার যে দুইটার পারপাস, এই দুইটা কিন্তু সেম না, এই জন্য নামগুলো একটু ভিন্ন। ডোনার লেভেল বা অ্যাকসেপ্টর লেভেল, আর এটা হচ্ছে ডিফেক্ট সেন্টার, বা এটাকে আমরা ট্রেপিং সেন্টারও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে আরো ডিটেলস পড়াশোনা করার সুযোগ আছে তোমার। আপাতত প্রাইমারি একটা এক্সাম্পল তোমাকে দেখানো হইলো, এটা একটু জাস্ট পরে আবার এটা নিয়ে ডিটেলস পড়াশোনা করবা। আচ্ছা, এখন দেখো এইখানে আমরা যে 5টা স্টেপ নিয়ে আলোচনা করলাম, এই 5টা স্টেপ এখানে বলে দেওয়া আছে, এগুলো একটু রিডিং করো। যে প্রথমে যেমন এইটা দিয়ে আমরা এনার্জিটা প্রোভাইড করতেছি, তারপরে ইলেকট্রনটাকে এক্সাইটেড করলাম, তারপরে এটাকে ট্র্যাপিং করলাম, তারপরে হচ্ছে আবার থার্মালি একটু রি এক্সাইটেড করলাম, করে ডিতে নিয়ে গেলাম, ডিতে নেওয়ার পরে ডাইরেক্ট রিকম্বিনেশন হয়ে গেল, এবং ডাইরেক্ট রিকম্বিনেশন হয়ে গেলে আগে যে অবস্থায় ছিলাম আবার সেই একই অবস্থায় ফেরত চলে আসলাম, এবং লাস্টে আমি হচ্ছে একটা ফোটনটাকে গিভ অফ করলাম H-nu2, এইটার ইলেকট্রন ভোল্ট অনুযায়ী আমি হচ্ছে আউটপুটটাকে ডিজাইন করতে পারবো। আচ্ছা, এই হচ্ছে আমার আর কি একটা এক্সাম্পল। এরপরে দেখো এইখানে ফটোলুমিনেশনের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের কথা বলা আছে, একটু রিডিং করো। যেমন আমাদের যে টিউবলাইট গুলো আছে এগুলো হচ্ছে ফটোলুমিনেশনের সবচেয়ে বেসিক এক্সাম্পল। তারপরে হচ্ছে এই এর আগে টিউবলাইট গুলো ছিল হচ্ছে তোমার যে হলুদ রঙের যে বাতিগুলো ছিল, এগুলো ছিল ইনএফিশিয়েন্ট, কিন্তু এই ফ্লুরোসেন্ট বাতিগুলা আলো বেশি দিবে এবং এদের লাইফ টাইমও বেশি। এগুলোর লাইফ টাইম কিন্তু অনেক কম ছিল, কারণ এগুলো বেশি হিটেড কন্ডিশনে কাজ করতে এক সময় ফিলামেন্ট গুলা নষ্ট হয়ে যেত। আর এই ক্ষেত্রে হচ্ছে, জি স্যার, এলইডি থেকে নাকি ফ্লোরোসেন্স লাইট অনেক ভালো। হ্যাঁ, চোখের জন্য ভালো। এলইডি গুলা কিন্তু চোখের জন্য খুব একটা ভালো না, কারণ আমাদের যে ভিজিবিলিটি, সেই ভিজিবিলিটিটা ফ্লোরোসেন্ট ল্যাম্পের জন্য বেশি ভালো কাজ করে আর কি। এলইডি তে কিছুক্ষণ থাকলে দেখবা চোখ একটু পিটপিট করে। আচ্ছা, যাই হোক, এগুলো অন্য আলোচনা, এগুলো আমাদের এখানে না করার দরকার, আমরা আগাইতে থাকি, অনেক কিছু বাকি। তাহলে এগুলো একটু পড়লা রিডিং। আবার ইলেকট্রোলুমিনেশনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন এলইডি গুলা। তারপরে হচ্ছে তোমার এই চ্যাপ্টার 8-এ কিছু থাকবে, সেই চ্যাপ্টার 8টাই হচ্ছে তোমার অপটো ইলেকট্রনিক্স থেকে শুরু হবে আর কি, এখান থেকে। তারপরে এখানে এমিশন অফ ফোটন হচ্ছে, এগুলা জাস্ট একটু রিডিং করলা। তারপরে আমাদের এখন এখান থেকে একটা জিনিস ইকুয়েশন ডিরাইভ করতে হবে, সেটা হচ্ছে ক্যারিয়ারের লাইফ টাইমের ইকুয়েশন, এবং তার সাথে ফটো কন্ডাক্টিভিটি। তাহলে লক্ষ্য করো, এই চ্যাপ্টারে আমরা যে কারেন্ট কন্ডাক্টিভিটিটা কন্ট্রোল করতেছি, এটা ফোটনের সাহায্যে কন্ট্রোল করতেছি, এই জন্য এটাকে বলতেছি ফটো কন্ডাক্টিভিটি। আর এখানে ক্যারিয়ার লাইফ টাইমটা কন্ডাক্টিভিটিটাকে হয় বাড়াই দিবে, লাইফ টাইম বেশি মানে কন্ডাক্টিভিটি বেশি, লাইফ টাইম কম মানে কন্ডাক্টিভিটি কম, তার মানে এই দুইটা হচ্ছে প্রপোর্শনাল। তাইলে লাইফ টাইম এবং কন্ডাক্টিভিটির রিলেশনটা আমরা এখন বিল্ড আপ করার চেষ্টা করি। তাইলে এটাকে আমরা সরাসরি ইকুয়েশনে চলে যাই, সরাসরি আমরা ইকুয়েশনটাতে চলে যাই। তাহলে আচ্ছা, এখানে লক্ষ্য করো, প্রথমে লাইফ টাইম বাড়ানোর জন্য বা কমানোর জন্য আমাকে ক্যারিয়ার জেনারেট করতে হবে, তাই না? এক্সেস ক্যারিয়ার জেনারেট করতে হবে। তাহলে লক্ষ্য করো, কোনো একটা স্যাম্পলের মধ্যে কতটুকু এক্সেস ইলেকট্রন জেনারেট হয়েছে সেটা আমরা এই ইকুয়েশনের সাহায্যে ক্যালকুলেট করে বের করতে পারবো। তাহলে এই ইকুয়েশনটার মধ্যে কি আছে? রেট অফ চেঞ্জ অফ এক্সেস ক্যারিয়ার, ডিডিটি অফ এনটি। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এখানে প্রতিটা ইকুয়েশনের পাশে দেখবা ছোট করে টি লেখা আছে, তার মানে এগুলো হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এর আগে আমরা বড় হাতে টি দেখছিলাম, যেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট ইকুয়েশন, আর এখন আমরা দেখবো হচ্ছে সব টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন। তাহলে ডিডিটি অফ এনটি বা রেট অফ চেঞ্জ অফ এক্সেস ক্যারিয়ার, এটাকে আমরা জেনারেশন রেট মাইনাস রিকম্বিনেশন রেট এভাবে বলতে পারবো না? ধরো একটা স্যাম্পলে যতটুকু জেনারেশন হয়েছে
আর সেইখান থেকে যতটুকু রিকম্বিনেশন হয়েছে সেটা যদি আমরা বাদ দেই, তাইলে একটা নির্দিষ্ট সময়, ধরো টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড সময়ে কতটুকু অ্যাক্সেস ক্যারিয়ার সেখানে আছে সেটা জানা যাবে না? জি স্যার। আচ্ছা, যদি এই দুইটা সমান সমান হয় তাহলে কি হবে? জিরো Zero। হবে। কিন্তু এই দুইটা যাতে সমান সমান না হয় সেইভাবেই আমাদের কাজ করতে হবে, যাতে অ্যাক্সেস ক্যারিয়ার গুলা কিছুক্ষণ সময় পর্যন্ত কাজ করতে পারে আর কি। আচ্ছা, তাহলে লক্ষ্য করো এখানে যে আলফা আর এন আই স্কোয়ার আছে এটা কিন্তু পরিবর্তন করা যাবে না। এখানে আলফা আর হচ্ছে রিকম্বিনেশন কনস্ট্যান্ট, এটা যা আছে তাই থাকুক। কিন্তু এই যে এন টি আছে আর পি টি আছে, এই দুটাকে চাইলে আমরা ভেঙে লিখতে পারি না? জি স্যার। আচ্ছা, তাহলে এই দুটাকে তুমি যদি ভেঙে লিখো তাহলে দেখো ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হবে। এখানে আমরা এন অফ টি না বলে সরাসরি অ্যাক্সেস ক্যারিয়ার বলবো, তার মানে ডেল্টা এন বলবো। আর এখানে যেটা ছিল এন অফ টি, এটাকে আমরা এন জিরো প্লাস ডেল্টা এন এইভাবে লিখতে পারি। আর যেটা ছিল পিটি, সেটাকে আমরা পি জিরো প্লাস ডেল্টা পি এইভাবে লিখতে পারি। মানে এখানে ছিল আগে দুইটা টার্ম, এখন দুইটা দুইটা করে চারটা টার্ম চলে আসলো। আবার লক্ষ্য করো, মনে মনে ক্যালকুলেশনটা করে ফেলো, সেটা হচ্ছে মাইনাস আলফা আর এন জিরো পি জিরো। তাহলে এন জিরো ইন্টু পি জিরো মানে আবার এন আই স্কোয়ার, তাহলে তার সামনে আছে নেগেটিভ, তাহলে এইটা আর এইটা কাটাকাটি চলে যাবে না? দেখে বলো তো, একটা টার্ম চলে জি যাবে না? স্যার। একটা টার্ম জি চলে স্যার। যাবে, তাহলে বাকি তিনটা টার্ম রয়ে যাবে। এই যে এই হচ্ছে একটা টার্ম, এই দুইটা টার্ম, এই আরেকটা টার্ম, তিনটা টার্ম রয়ে যাবে। আর একটা টার্ম ক্যান্সেল আউট হবে, তার মানে কিছুটা তো কমলো। এখন লক্ষ্য করো এই টার্ম গুলোর মধ্যে এই ডেল পি আর ডেল এন কে আমরা ইকুয়াল ধরছি। আমরা ধরে নিচ্ছি যে ওখানে একই পরিমাণ অ্যাক্সেস ইলেকট্রন এবং একই পরিমাণ অ্যাক্সেস হোল পাওয়া যাবে। তাহলে এই দুটা টার্ম যদি ইকুয়াল হয় তাহলে আমরা এটাকে ডেল এন হিসেবে নিয়ে কমন টার্ম করতে পারি। আবার এই দুটাকে মাল্টিপ্লাই করলে রেজাল্টটাকে আমরা ডেল এন স্কোয়ার হিসেবে লিখতে পারি, তাই না? ডেল এন স্কোয়ার হিসেবে লিখতে পারি না? জি স্যার। আচ্ছা, এখন আবার ধরো এই ম্যাটেরিয়ালটা কি এন নাকি পি, সেটা কি এক্সপ্লিসিটলি বলা আছে কোথাও? না স্যার। বলা নাই। তাহলে এখন আমরা এটাকে ধরে নিচ্ছি পি। হ্যাঁ, ধরে নিচ্ছি পি, তাহলে পি মানে পি জিরো ইজ মাচ মাচ গ্রেটার দেন কি হবে? N0। এন জিরো। তাহলে পি জিরো যদি এন জিরোর চেয়ে অনেক অনেক বেশি হয় তাহলে এটাকে আমরা বাদ দিতে পারবো না? জি স্যার। পারবো। তাহলে লক্ষ্য করো, যেহেতু এন জিরোই অনেক কম, তাইলে ডেল এন স্কোয়ার কি হবে বলো তো? স্যার আরো কম স্যার হবে। আরো আরো কম। আরো কম হবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটাও বাদ দিয়ে দিলাম। তাহলে ইকুয়েশনটা দেখতে এখন অনেক সহজ হয়ে যাবে না? তাহলে কি থাকবে দেখো, শুধু এই লেফট সাইডটা থাকবে আর মাইনাস আলফা আর পি নট ডেল এন টি থাকবে। দেখো তাই আছে কিনা। এই যে এই কোয়েশনটা এখন কিন্তু অনেক সিম্পলিফাই হয়ে গেল। কেন? আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিছি ম্যাটেরিয়ালটা কোন টাইপের? পি টাইপ। হ্যাঁ, পি টাইপ। চাইলে এন টাইপও ধরতে পারতাম, ডাজেন্ট ম্যাটার। পি টাইপই ধরতে হবে তা না, আমরা যেহেতু আলাদা আলাদা ভাবে বের করতেছি, যে কোনো একটা বের করে পরে বললাম যে সিমিলারলি ওইটাও পাওয়া যাবে আর কি। আচ্ছা, তাহলে দেখো এরকম একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করা যাবে না? এগুলো তো তোমরা শিখছো। জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে আচ্ছা, সলভ করার দরকার নাই, কাজ সহজ করে দিতেছি, সরাসরি সলিউশনটা লিখে ফেল। এরকম ইকুয়েশনের সলিউশনে কি করতে হয় দেখো, যেহেতু এটা একটা ডিডিটি ফাংশন, তাইলে টি ইজ ইকুয়াল টু জিরো সময়ে তার একটা কনসেন্ট্রেশন আমাদের ধরে নিতে হবে। যে টি ইজ ইকুয়াল টু জিরো সময়ে তার একটা কনসেন্ট্রেশন ছিল, ধরে নিলাম সেটা ডেল্টা এন। তারপর এই ভ্যালুটা যত টাইম বাড়তে থাকবে, যেহেতু এটা রিকম্বাইন করতে থাকবে, তত এই ভ্যালুটা কি হইতে থাকবে বলতো? কমে যাবে না? জি স্যার। কমে যাবে। তাহলে তোমার এই ইকুয়েশনের, এই যে 46 নাম্বার ইকুয়েশনের সলিউশন হচ্ছে কি? ডেল এন টি। এটা হচ্ছে তোমার সলিউশন। তাহলে সলিউশনটা বাম পাশে রাখো, এবং এটা যেহেতু টাইমের ফাংশন, তাহলে টি ইজ ইকুয়াল টু জিরো সময়ে একটা ভ্যালু ধরে নাও, সেটাকে তুমি ডেল্টা এন বলতেছো। তারপর এক্সপোনেনশিয়াল ফাংশনের মাথায় কাকে বসাবে? ই টু দি পাওয়ার অফ মাইনাস এই পুরা টার্মটা আলফা আর পি নট, আলফা আর পি নট। আর লক্ষ্য করো, এটা যেহেতু টি এর ফাংশন, তাহলে টি তো কোথাও না কোথাও রাইট সাইডেও রাখতে হবে, এই জন্য এখানে একটা টি দিতে হবে। তাহলে আরেকবার বলতেছি, এই টাইপের ইকুয়েশনের সলিউশন হচ্ছে টি ইজ ইকুয়াল টু জিরো সময়ে তুমি একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিতে হয়, ইনিশিয়াল ভ্যালুটা। তারপর এই ভ্যালুটা আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা আর পি নট টি। বুঝা গেছে এটা কিভাবে আসলো? আচ্ছা, এখন যদি তুমি, জি স্যার আমার এই যে যদি ম্যাটেরিয়ালটা স্যার এন টাইপ হইতো তাহলে কি যে 46 নাম্বার ইকুয়েশনটা চেঞ্জ হইতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ডেল মানে এন নট আর ডেল পি হইতো? হ্যাঁ 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 হ্যাঁ, এন নট আর ডেল পি হইতো, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, এই উপরে যে দুইটা টার্ম আছে আলফা আর পি জিরো, এই দুইটাকে আমরা একটু মডিফাই করব কিভাবে দেখো। টাউ এন
ইজ ইকুয়াল টু আমরা লিখবো 1/α/r p0। ঠিক আছে, তাহলে α/r p0 মানে 1/τn, 1/τn। এই যে দেখো এইখানে 1/τn এই টার্মটাকে আমরা ইন্ট্রোডিউস করলাম। তাইলে এই 47 নম্বর ইকুয়েশনে আমরা নতুন একটা টার্ম পাইলাম যেটা হচ্ছে টাউ এন, বা এটার নামই হচ্ছে ক্যারিয়ার লাইফ টাইম। এটা হচ্ছে রিকম্বিনেশন লাইফ টাইম, ক্যারিয়ার লাইফ টাইম, বিভিন্ন নামে তুমি এটাকে নামকরণ করতে পারো। তাহলে টাউ অফ এন, খেয়াল করো, টাউ অফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে 1/α/r ইন্টু p0। তাইলে তুমি যদি টাউ পি ক্যালকুলেট করতা তাহলে কি হইতো বলতো, 1/α/r ইন্টু n0 n0 হইতো। এখন জিনিসটা কি একটু অন্যরকম ঠেকতেছে? বের করতেছো টাউ এন ইলেকট্রনের লাইফ টাইম, কিন্তু এইখানে লিখতেছো পি, অথবা পি এর লাইফ টাইম কিন্তু এইখানে লিখতেছো এন। জিনিসটা কি একটু কেমন কেমন লাগতেছে? জি স্যার। জি স্যার। এখন এটা ব্যাখ্যা করো যে এটা কেন এরকম, রিলেশনটা কেন অপোজিট, অপোজিট রিলেশন কেন হবে বলো। স্যার বিষয়টা কি এরকম যে আমার একটা বাড়লে আরেকটা কমবে, এই জন্য? না, এটা তো সময়, হ্যাঁ তোমার কথা একদিক দিয়ে ঠিকই আছে। আচ্ছা দেখো আমি একটা হিন্টস দিই, তাহলে ঠাস করে ধরে ফেলতে পারবা। ধরো তোমার কন্ডাকশন লেভেলে 100টা ইলেকট্রন আছে, হ্যাঁ, আর তোমার ভ্যালেন্স লেভেলে 50টা হোল আছে। তাইলে বলো তো এই লাইফ টাইম অফ ইলেকট্রন বেশি হবে না কম হবে? আরেকবার বলতেছি, কন্ডাকশন লেভেলে 100টা ইলেকট্রন আছে আর ভ্যালেন্স লেভেলে 50টা, আর বেশি বেশি হবে হবে। বেশি হবে। কেন? কারণ রিকম্বাইন করার সময় 50টা ইলেকট্রন রিকম্বাইন করবে, বাকিগুলো অপেক্ষা করবে আরো হোল আসতে আসতে। তাহলে লাইফ টাইম বেড়ে গেল। তাইলে ইলেকট্রনের লাইফ টাইম ডিপেন্ড করতেছে কিসের সংখ্যার উপর? হোলের সংখ্যার উপর। হোলের সংখ্যার উপর। তাহলে হোলের লাইফ টাইম ডিপেন্ড করবে কিসের উপর? ইলেকট্রনের সংখ্যার উপর। তার মানে রিলেশনটা হচ্ছে টাউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, টাউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ পি অর এন। ঠিক আছে। আচ্ছা এখন দেখো, আমরা যদি সেমিকন্ডাক্টরটাকে এন এবং পি একসাথে ডোপিং করি তাহলে লাইফ টাইমটাকে এইভাবে ডিফাইন করতে পারো। তাহলে টোটাল লাইফ টাইমটা হবে 1/α/r। আলফা আর এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, ধরো 0.1, 0.2 এরকম কিছু একটা ভ্যালু থাকবে। আর এই n0 p0 এর সাহায্যে আমরা ওই ম্যাটেরিয়ালটার লাইফ টাইমটাকে কন্ট্রোল করতে পারবো। তাহলে এই লাইফ টাইমের ইকুয়েশনটা কিভাবে প্রুফ হইলো? জাস্ট একটা ইকুয়েশন। প্রথমে তুমি ডিডিটি অফ চেঞ্জটাকে ধরে নিবা হচ্ছে জেনারেশন মাইনাস রিকম্বিনেশন। তারপর এই রিকম্বিনেশনের মধ্যে যে টার্মগুলো আছে সেগুলোকে ভেঙে লিখলা, তারপরে কিছু টার্ম মাইনাস হবে, কিছু কমন টমন যাবে, যাওয়ার পরে তুমি শর্ত দিয়ে দিলা যে এটা পি টাইপ ম্যাটেরিয়াল। তাহলে পি টাইপ ম্যাটেরিয়াল থেকে তুমি এখান থেকে এইটাকে বের করে নিয়ে আসতে পারবা, এই যে টাউ এন বের করতে পারবা। আবার তুমি যদি এখানে এন টাইপ ম্যাটেরিয়াল ধরতা তাহলে জাস্ট সবকিছুকে উল্টায় দিয়ে তুমি এখানে এই এন এর পি এর জন্য যে টাউ পি সেটাকে ক্যালকুলেট করতে পারতা, এবং এই দুটাকে যোগ করে দিলে তুমি টোটাল লাইফ টাইমটাকে ক্যালকুলেট করতে পারবা, টোটাল লাইফ টাইম অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস অলমোস্ট শেষ। আমাদের আরেকটা ছোট কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই ছবিটার ব্যাখ্যা জানতে হবে। দেখো এই ছবিটার ব্যাখ্যা করার জন্য 3টা স্লাইডে অনেক কিছু লেখা আছে। এই যে 19 নম্বর স্লাইড, তারপরে হচ্ছে 21 নম্বর স্লাইড এবং 22 নম্বর স্লাইড। এই 3টা স্লাইডই হচ্ছে এই একটা ছোট ছবির ব্যাখ্যা। তার মানে এই ছবিটা কত ইম্পর্টেন্ট চিন্তা করে দেখো, এটা কত ইম্পর্টেন্ট একটা ফিগার। তাহলে আমরা এই ফিগার 4.8টা এক্সপ্লেন করি আমাদের মতো করে, আর তোমাদের সেলফ স্টাডি হচ্ছে তোমরা এই 3টা স্লাইড কোনো এক সময় রিডিং করে নিও। আচ্ছা দেখো, এই ছবিটা হচ্ছে ইনডাইরেক্ট রিকম্বিনেশনের আরেকটা এক্সাম্পল। এর আগে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম ট্রেপিং সেন্টারের সাহায্যে, আর এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। এটা আরেকটু পারফেক্ট একটা এক্সাম্পল আর কি। তাহলে দেখো এইখানে ইনডাইরেক্ট রিকম্বিনেশনটা ঘটানোর জন্য আমি একটা ট্রেপিং এনার্জি লেভেল পারপাসফুলি তৈরি করছি ইলেকট্রন ডোপিং এর সাহায্যে। ইলেকট্রন ডোপিং এর সাহায্যে বা ইলেকট্রনকে ইম্পিউরিটি হিসেবে অ্যাড করে দিয়ে আমি একটা ইআর বা রিকম্বিনেশন সেন্টার নামে একটা এনার্জি লেভেল এখানে তৈরি করে দিছি। আচ্ছা, এই ম্যাটেরিয়ালটা এটা কি এন টাইপ না পি টাইপ? এই ছবিটা দেখে বলতো যে এটা এন টাইপ ম্যাটেরিয়াল, এতে কোনোই সন্দেহ নাই। তাহলে এটা হচ্ছে একটা এন টাইপ ম্যাটেরিয়াল, এবং এই এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে 3টা এনার্জি লেভেল থাকার কথা, 3টা আছেও, কিন্তু তার সাথে একটা এক্সট্রা এনার্জি লেভেল আমি দিয়ে রাখছি যেটার নাম হচ্ছে রিকম্বিনেশন এনার্জি লেভেল। এই এনার্জি লেভেলটা যদি না থাকতো, লক্ষ্য করো, তাহলে ইলেকট্রনকে জেনারেশন করার জন্য বা রিকম্বিনেশন করার জন্য কোনো ঝামেলা ছিল না। কিন্তু এখন যেহেতু এরকম একটা লেভেল আছে, তাহলে ইলেকট্রনকে কি ডাইরেক্ট জেনারেশন বা রিকম্বিনেশন করা যাবে? যাবে না। কারণ কি দেখো, এই রিকম্বিনেশন সেন্টারটা ততটুকু সময় জুড়েই কাজ করতেছে যতটুকু সময় ইসিও আছে, ততটুকু সময়
ইভিও আছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাইলে লক্ষ্য করো এটা হচ্ছে একটা এন টাইপ ম্যাটেরিয়াল এবং এইখানের মধ্যে আমি ইলেকট্রন দ্বারা ইমপিউরিটি অ্যাড করে ইআর তৈরি করছি। তাহলে এটাকে যদি এখন আমার কাজ করাইতে হয়, খেয়াল করে এই প্রশ্নের উত্তর দিবা, এটাকে যদি এখন আমার কাজ করাইতে হয় তাহলে কি আমি আরো ইলেকট্রন অ্যাড করব নাকি আরো হোল অ্যাড করব বলো তো? হোল অ্যাড করবো স্যার। কেন, যুক্তিটা কি? যদি স্যার কারণ ইলেকট্রন আসলে তো স্যার ইলেকট্রন তো আছেই, আরো এক্সট্রা আইনা তো খুব একটা কিছু পরিবর্তন হবে না, কিন্তু যদি তুমি একটা হোল নিয়ে আসো তাহলে কি পরিবর্তন হবে বলো তো? তাহলে জিনিসটা স্যার কাজ করা শুরু করবে। তার মানে এখন অন্য আরেকটা ইলেকট্রনকে এই হোলের সাথে কিছু একটা করা যাবে, তাই না? নতুন একটা ইলেকট্রন অ্যাড করলে তো আর আচ্ছা এখানে আরেকটা ইলেকট্রন আসলো, এতে তো আর কোনো তেমন কিছু পরিবর্তন হইলো না। কিন্তু তুমি যদি এখানে একটা হোল নিয়ে আসো, খেয়াল করো এই জায়গায় যদি তুমি একটা হোলকে ক্যাপচার করে নিয়ে আসো তাহলে এই কন্ডাকশন লেভেল থেকে একটা ইলেকট্রনকে আবার এই হোলের সাথে রিকম্বাইন করতে পারবে না? জি স্যার। আচ্ছা, তাইলে একটা ইনডাইরেক্ট রিকম্বিনেশন এন টাইপ ম্যাটেরিয়াল যদি হয় তাহলে সেটাকে কাজ করানোর জন্য প্রথমে তোমাকে কি করতে হবে? দুইটা স্টেপে কাজটা হবে। প্রথম স্টেপের নাম কি? হোল ক্যাপচার। হোল ক্যাপচার। তারপরের স্টেপের নাম কি? ইলেকট্রন ইলেকট্রন ক্যাপচার। তাহলে লক্ষ্য করো যখনই তুমি এখানে একটা হোল ক্যাপচার করতেছো একটা ইএইচপি জেনারেট হয়ে যাচ্ছে। কিভাবে বলো তো? এইখানে তুমি একটা হোল ক্যাপচার করতেছো, এই কথার অর্থ কি? এখান থেকে একটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে উপরে দিয়ে দিতেছো না? জি স্যার। তাইলে একটা ইএইচপি জেনারেট হলো না? জি স্যার। তাইলে এই ইএইচপিটা আবার রিকম্বাইন হবে কখন? এই ইলেকট্রনটা যখন এইখান থেকে কোথায় আসবে? হোলে। এই হোলে আসবে। তাহলে এই হোলের সাহায্যে তুমি এই ইলেকট্রনের রিকম্বিনেশনটাকে কন্ট্রোল করতেছো না? যেটা এইখানে চলে আসার কথা ছিল তাকে কিন্তু তুমি ক্যাপচার করতেছো এই জায়গায়, আবার তুমি তাকে উপরে দিবা, আবার তুমি তাকে এখানে রাখবা, এরকম করে তাকে লাইফ টাইমটা দীর্ঘায়িত করে দিচ্ছ না? জি স্যার। আচ্ছা, এখন লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই ইয়ারটা এই ছবিতে মাঝখানে আছে, তাই না? তাহলে তোমাকে যে এনার্জিটা প্রোভাইড করা লাগতেছে সেটা হচ্ছে Eg/2, যে এনার্জিটা দিলে তোমার হোল ক্যাপচার বা রিকম্বিনেশন এগুলো হবে। এখন যদি এই ইয়ার লেভেলটা উপরে চলে যায় তাহলে এনার্জি বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। চিন্তা করে বলো, এইখানে গেলে এনার্জি বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে স্যার। কম লাগবে। আর এখানে আসলে কি লাগবে? স্যার অনেক বেশি লাগবে। অনেক বেশি লাগবে। তাহলে এই 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 কথাগুলোই মূলত এখানে তোমাকে একটু রিডিং পড়তে হবে, এগুলো একটু রিডিং পড়তে হবে, কিন্তু এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, বারবার বলতেছি, জাস্ট একবার রিডিং পড়লা, তারপরে হচ্ছে কোনটাকে আগে ক্যাপচার করতেছো, কোথায় কি হবে, এনার্জি হিট হিসেবে গিভ আপ হবে, তারপরে আবার অরিজিনাল স্টেটে ব্যাক করবে, রিকম্বিনেশন হবে, তারপর এটার নাম হচ্ছে টেম্পোরারি ট্র্যাপিং, ডিফেক্ট সেন্টার থাকতে পারে, রিকম্বিনেশন সেন্টার বলা হয়। এটার সাহায্যে রিকম্বিনেশনটাকে আমরা স্লো করে দিব। তারপরে এই যে দেখো ট্র্যাপিং লেভেলটা যত বেশি ব্যান্ড গ্যাপের ভিতরে চলে যাবে তত প্রসেসটা স্লোয়ার হইতে থাকবে, তারপরে হচ্ছে এই যে মোর এনার্জি ইজ রিকোয়ার্ড ফর রিএক্সাইটেশন। আচ্ছা, এগুলো একটু রিডিং করে নিও। তবে এই লেকচারে আমাদের যতগুলা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ছিল সেগুলা কিন্তু তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বুঝে আঁকতে হবে। কয়টা ছিল দেখো, এটা ছিল ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, তারপরে এখানে ছিল একটা ইনডিরেক্টের এক্সাম্পল, তারপরে ছিল হচ্ছে আমাদের এই রিকম্বিনেশন সেন্টার অ্যাড করার মাধ্যমে কিভাবে হয়। হ্যাঁ, এগুলো একটু আলাদা আলাদা ভাবে একে প্র্যাকটিস করবো। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে আল্লাহ হাফিজ। স্যার